সন্ধ্যা নাগাদ মেহমানরা আসতে শুরু করেছে। জাঁকজমকে বাড়িটা আনন্দমহলে আঙিনায় ঠিক করে পড়ছে। আলোক রোশনাই, মৃদু আওয়াজে ক্লাসিক মিউজিক বাজছে। ইয়ানা বান্ধবীরা নিচতলায় গেস্টরুমে নিজেদের পছন্দের গানে নাচ প্র্যাকটিস করছিল। নাচবে তারা আজ। তখন বাইরে লিভিং রুমে স্বামীনের হাঁকডাক শোনা গেল। একে ডাকছে, তাকে অর্ডার করছে। আলো বরাবর করে বলছে, আপনি শান্ত হন, যথেষ্ট মানুষ আছি আমরা কাজ করার। অতিরিক্ত চাপ নিচ্ছেন। স্বামীন স্ত্রীর কথায় পাত্তা না দিয়ে হাঁক ছাড়তে ইলহামকে ডাকে, আরে এই ইলহাম, ইভেন্ট ম্যানেজমেন্ট লোকজন কোথায়, এদিকে আয়। তিন ভাইয়ের একই অবস্থা, শুধু শুধু পাক খাচ্ছে গোটা বাড়িতে। বাড়ির বউয়েরা এই দৃশ্য দেখে চেয়েছে। শ্রেয়া এসেছে বাড়িতে। শান্ত কিছুক্ষণ থেকে চলে গিয়েছে বিকেলে। মারিয়া সোফিয়ারা এসে পড়েছে। কাছে দূরে আত্মীয় স্বজনের বাড়িটা গিজ গিজ করছে। তবে দু বোনের শ্বশুরবাড়ি থেকে কোনো মেহমান এসে এখনও উপস্থিত হয়নি। ইহান সব কিছু দেখভাল করছিল। খুব খাটুনি গিয়েছে বিকেল থেকে। ইনশার ঘরে তখন ইনশা আর ইয়ানাকে সাজাচ্ছিল তুনারা। আজকে প্রোগ্রামে ড্রেস কোড, প্রত্যেকে মেরুন রঙের পোশাক পরতে হবে। দু বোনকে ওরা মেরুন রঙের শিফনের শাড়িতে সাজালো, সাজিয়ে দিল। সেহা চুপচাপ বিছানায় বসেছিল। ইয়ানা ওকে বারবার ধমকে উঠে, কিরে রেডি হ, ওই সালোয়ার স্যুটটা পর, তোর জন্য নিয়েছি। মেহেদি পরানোর জন্য 4 জন আর্টিস্ট আনা হয়েছে। দু কনেকে নিয়ে স্টেজে বসানো হলো পাশাপাশি। এই অনুষ্ঠানটা বাড়ির অন্দরমহলে হবে। ঠিক সন্ধ্যা 7টা নাগাদ এসে পৌঁছালো এই বাড়ির বড় জামাই মঈন ফরাজি। নিজেকে আবৃত করেছে একটা মেরুন রঙের পাঞ্জাবিতে কখনো কেউ দেখেনি মঈনকে। মেদহীন শরীরে ভীষণ মানিয়েছে এই ঐতিহ্যবাহী পোশাকটায়। নতুন বরকে দেখে মুগ্ধ হবেই আজ। তার শালিকারা সমাজ থেকে এনে বসালো ঠিক ইনশার পাশে। দুজনকে দেখে চোখ জুড়িয়ে নিচ্ছিল সবাই, ঠিক রাত জটক যেমন। মঈন আর চোখে বউকে দেখছিল। আজ সাজসজ্জা ভীষণ আলাদা। শ্যামলা গাল দুটো গোলাপি আভা জ্বলজ্বল করছে। হালকা দুটো অধর রাঙা হয়েছে। একেবারেই হালকা মেরুন রঙের লিপস্টিকে, গলায় কানে ফুলের গহনা। স্বামিনী মির্জার রোবট কন্যাকে বাগানের একমাত্র মেরুন চাপড়া মনে হচ্ছে। হেয়ালি চোখ মানাতে চেয়েও পারেন না মঈন। ইনশা স্বাভাবিকভাবে মঈনকে বলে, আপনাকে কোল্ড ড্রিঙ্কস দিতে বলবো? এইটুকু ঋতুর ঝাড়ি মেরে 100 বার বলে দিয়েছে ইনশাহকে। জামাই এলে যেন ইনশা তার কাছে 5 মিনিট পর তার কিছু লাগবে কিনা, অসুবিধা হচ্ছে কিনা এসব জানতে চায়। ইনশার হাত তখন মেহেদি রাঙা হচ্ছিল। একটু একটু করে 2 হাত ভরে গেল অভূতপূর্ব আঁকাবাঁকা নকশাতে। হেনা আর্টিস্ট বলেন, কি নাম লিখব গ্রুমে? ইনশা ফ্যাল করে তাকিয়ে আছে মহিলার দিকে। তিনি আবারও বলেন, কি নাম লিখব গ্রুমে? মঈন পাশ থেকে জবাব দিল, ইটস মঈন, MUYIN, মঈন। চকিতে ফিরে মঈনের দিকে এক পলক তাকালো ইনশাহ। মঈন তার চোখের দিকে তাকিয়েছিল। তার অমন মদক্ষ চাউনি দেখে ইনশাহ ভিতরটা কোথাও লজ্জায় কাঁপল। এই অনুভূতি কিন্তু কখনো ধরতে পারেনি নববধূ। তার বোঝার কথাও নয়। ধীরে ধীরে দৃষ্টি নত করে ইনশা দেখল তার নকশা আঁকা হাতে ফাঁকা গোল জায়গাটা দখল করেছে 5টা ইংরেজি অক্ষরে, MUYIN। ইনশা অবাক হয়ে দেখতে লাগলো নিজের হাত। মঈনের শালিকারা এসে হুমড়ি খেয়ে বলল, এই দুলাভাইয়ের হাতে ইসির নাম লিখে দাও কেউ। মঈনের পক্ষ থেকে যারা এসেছে তাদেরকে আপ্যায়ন করেছে আলো আর ঋতু। পরি এত ছোটাছুটি করতে পারে না, হাঁপ ধরে যায়, তাই সে মেয়েগুলোকে সঙ্গ দিচ্ছিল। আজান আয়াতের বাচ্চারাও বাড়ি আগত মেহমানদের বাচ্চাদের সাথে হৈ হৈ করছে। পুরো জমজমাট বাড়িটা। ঠিক তখনই গেটের সামনে প্রেরণাকে
ক্যাব এসে দাঁড়ায়। তাদের স্বাগতম জানাতে ইলহান এবং ইলহাম গেটের কাছে দাঁড়িয়েছিল। ক্যাবে থেকে নেমে প্রেরণা ইলহাম মির্জাকে সালাম দিল। একটা সাদা রঙের শিরোনি, শপট কাতান শাড়ি, পাড়টা মেরুন রঙের, চুল সেই একটা লম্বা বেনি। এই এতটুকুই সাজলো সে। ইহান দেখল, সাথে সাথে চোখ নামিয়ে নিল। প্রীতম নেমে এসে পৌনমীকে ধরে ধরে নামালো। ওদের বাড়ি থেকে জামি শুভ সাফওয়ান এসেছে। মিস জেনি প্রেরণা ফুপির সাথে বাড়িতে থেকে গিয়েছে। ইলহাম মির্জা পৌনমীকে দেখে একটু স্বস্তি পেল যেন। যাক, মেয়েটা কিছুটা ঠিক আছে। তবে না হলে এই বাড়িতে আনা এতটা সহজ ছিল না ওকে। শুদ্ধকে জামি কোলে তুলে নিল। শুরুতেই শুদ্ধ চোখ গেল ইহানের দিকে। দুজনের চোখাচোখি হতে দুজনের ঠোঁট প্রশস্ত করে হাসল। হাত নেড়ে ইহান শুদ্ধকে বলল, হ্যালো। শুধু ঠিক সাথে সাথে শব্দটি বলেছে। দুজনে আবারও হেসে ফেলল। শুদ্ধ হাসছে, মুখে হাত চেপে। এই আঙ্কেলটার সাথে কথা বলতে গেলে এমন হয়। শুদ্ধ দারুণ মজা পায় এতে। প্রেরণা গিয়ে পৌনমী আরেকটা হাত ধরল। নিচু স্বরে বোনকে অভয় দিয়ে বলল, সামনে ইলহাম আঙ্কেল আর তোমার ইহান ভাইয়া, সালাম দাও। পৌনমী নিচু গলায় সালাম দিল। একটা মেরুন রঙের সালোয়ার স্যুট পরেছে পৌনমী। দীঘল চুলগুলো ছড়িয়ে আছে পিঠে। সাজিয়ে দেয়নি তাকে প্রেরণা, আর তার সাজাবার প্রয়োজনও পড়ে না। ভাইয়া আপুর হাত ধরে আরও এক পা রাখলো এই বাড়িতে, গেটে, যেখানে সে আরও একবার এসেছিল। তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছিল। আর্টিস্টরা মেয়েগুলোর হাত রাঙিয়ে দিল। এখনই মেয়েদের নৃত্য অনুষ্ঠান আরম্ভ হয়নি। ওদের খিলখিল হাসিতে মুখরিত হচ্ছে চারপাশ। প্রেরণাদের আপ্যায়নের পর এখানে বসিয়ে রাখা হয়েছে। অদূর স্টেজে মঈন ইনশিয়া চুপচাপ বসে আছে। প্রীতম ইয়ানা একপাশে বসে গল্প করছে। জামিলা ওদের কাছে। ইনিয়া বান্ধবীগুলো প্রেরণাকে টানতে টানতে আর্টিস্টদের কাছে নিয়ে এসে বসিয়ে দিল। বাধা দিয়ে প্রেরণা বলল, এই না, আমি মেহেদি পরব না। বোনের হাত ধরে চুপচাপ বসে আছে পৌনমী। আলো আর পরি বারবার খোঁজ নিচ্ছে এসে। এত কিছুর মাঝেও প্রেরণা সতর্ক হয়ে আশেপাশে দেখে শুধু ওই ছেলেটাকে খোঁজে, যার কাছে থেকে পৌনমীকে আলগাতে চায় সে। বাড়ির বরেরা যথেষ্ট অমায়িক, এমনকি ওই ঋতু আন্টিও। পৌনমীকে দেখে মাথায় হাত বুলিয়েছে। একটু একটু স্বস্তি পাচ্ছে প্রেরণা। ওর আশেপাশে হাসাহাসি, চাপা শব্দ। ইনিয়া দুজন বান্ধবী আর্টিস্টদের নিয়ে নিজেদের হাতে এই অক্ষরটা লিখিয়ে হাসিতে ফেটে পড়ল। প্রেরণা কৌতূহল হয়ে ওদের দেখল, খেয়াল করলো ওদের হাত। ইনিয়া এই বান্ধবীগুলো ইরফানকে গণহারে পছন্দ করে, প্রেরণা শুনেছে ইনুর কাছে। হঠাৎ আগে প্রেরণার গা রি রি করে ওঠে এমন স্যাবলামি দেখে। কত বড় বড় এক একটা মেয়ে, অথচ মাথার প্রতি বিবেচনা কিছুই নেই। একটা গালিবাজ গুন্ডা ছেলেকে নিয়ে মাতামাতি, কি অদ্ভুত এই উঠেছে মেয়েগুলো, কি ভয়াবহ ফ্যান্টাসিতে ভোগে এরা। এদের মাঝে প্রেরণা অনেকটাই ফ্রি। মাঝে সাঝে যায় ইয়ানার সম্পর্ক ধরে প্রেরণাদের অ্যাপার্টমেন্টে। ওদের এই নির্লজ্জতা দেখে কড়া গলায় প্রেরণা বলে, বর্তমানে গণহারে সবাইকে ধরেছে এই রোগে, বিশেষ করে তোমাদের বয়সী মেয়েদের। একটা গালিবাজ গুন্ডা মারকাটারি পুরুষকে নিয়ে কি ফ্যান্টাসি। এদের প্রতি দুর্বল হওয়া, যাদের মধ্যে আসল পুরুষত্ব খুঁজে পাওয়া। এই ধরনের মেয়েদের সাথে উচিত কি জানো? উল্টো করে ঝুলিয়ে দিয়ে বেলা নিয়ম করে চাপকে সিধে করা। এদের মানসিক ডাক্তার দিয়ে কিছু হয় না। এদের লাই দিলে নিজের জীবন আর পরিবারের ভয়ানক বিপদ ডেকে আনে এরা। তবে তোমাদের সাবধান করে দিচ্ছি মেয়েরা, একটা কথা মাথায় রাখবে, কঠোরতা একই সাথে কোমলতা, গম্ভীরতা, দু চোখে সামনে দাঁড়িয়ে থাকা, নারীর প্রতি অগাধ সম্মান, তিনটা জিনিসই একজন পুরুষের পুরুষত্ব প্রকাশ করে। এসব ফিল্ম দেখে কখনো ফ্যান্টাসিতে ভুগে যেও না, বিপদে পড়বে। হুট করে কেন জানি প্রেরণার রাগ উঠেছে, তাই গড়গড় করে
বলেছে কথাগুলো। এরা সবাই হাঁ করে তাকিয়ে আছে প্রেরণার দিকে। প্রেরণা এই জ্ঞানগুলো ওদের কেন দিচ্ছে? এরা বুঝতে পারল না। প্রেরণা হঠাৎ গম্ভীরতা কমিয়ে মিষ্টি করে হাসলো, বলল, এই দেখো কি থেকে কি বললাম, আসলে বয়স হচ্ছে তো, তাই ছেলে মেয়ে দেখলে জ্ঞানে ছাড়তে ইচ্ছে করে। সরি, ওরা বোকা বনে গিয়েছে পুরো। প্রেরণা প্রণমীকে বসিয়ে রেখে একটু উঠে দাঁড়া ইনসার কাছে যাবে বলে ইনায়া ইস্ত্রেপাকা বান্ধবীদের হা হা যাওয়া মুখটা উপেক্ষা করে ঘুরে তাকাতে ইহানের মুখোমুখি হলো সে। ইনায়া ইস্ত্রেপাকা বান্ধবীদের হা হয়ে যাওয়া মুখটা উপেক্ষা করে ঘুরে দাঁড়াতে ইহানের মুখোমুখি হলো প্রেরণা। কঠোরতা একই সাথে কোমলতা, গম্ভীরতা, এ দুটো চোখের সামনে দাঁড়িয়ে থাকা নারীর প্রতি অবাধ সম্মান নিয়ে দাঁড়িয়েছিল এই বাড়ির শান্ত গম্ভীর বড় ছেলেটি। প্রেরণা দেখল, তবে টের পেল না ঘুণাক্ষরে ওর পরানো বীর প্রতি মুগ্ধতা জড়ো করার পাপের ঘরা দিনকে দিন ভর্তি করে ফেলছে এই বাড়ির বড় ছেলে ইহান তাজওয়ার। যদি এত নিয়ে চলা প্রেরণা এইটুকু বুঝে ফেলত, তবে সে ভুল করেও আসতো না এই লোকের সামনে। যদি ইহানের মনের ভাবনা বুদ্ধিমত্রী প্রেরণা বুঝে নিত, তবে ভীষণ রকম ক্ষেপে যেত প্রেরণা। বলতো, আপনি পাগল, এই হয়, দূরে থাকবেন আমার থেকে। এমন অনাসৃষ্টি কাণ্ড প্রেরণা কি সহজভাবে নেবে? কখনোই না। প্রেরণা ভদ্রভাবে একটা স্নিগ্ধ হাসি ইহানকে উপহার দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ইহান তার অবশ্যর মতো ঘাড় ঘুরিয়ে দেখে প্রেরণাকে, গম্ভীর মুখভঙ্গি, অথচ অন্তরে অদ্ভুত আন্দোলন। ইহান ঘুরে শুদ্ধকে দেখল, হাত বাড়িয়ে ইশারা করে ডাকলো শুদ্ধকে। শুদ্ধ ছুটতে ছুটতে এলো মামার কোল থেকে। ইহান হাত বাড়িয়ে লুভে নিল আদুরি প্রাণটাকে, কপালে কপালে ঠেকিয়ে বলল, হে বাচ্চা, কোল্ড ড্রিঙ্কস খাবে? শুদ্ধ দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলে, না না, মাম্মা এগুলো খেতে বারণ করেছে, বলেছে ওসব বড়রা খাবে, তোমাদের জন্য আছে তো অরেঞ্জ জুস, ওয়াটারমেলন জুস, ম্যাঙ্গো জুস, লেমন জুস, স্ট্রবেরি, কোনটা খাবে? অরেঞ্জ। ইহান শুদ্ধকে জুস বার থেকে একটা অরেঞ্জ জুস নিয়ে দেয়। এখানে এই পরিবেশে বাচ্চাদের জমছে না। ইহান শুদ্ধকে মহিষ আর বাকি বাচ্চাদের সাথে দোতলায় পাঠিয়ে দেয় প্লে রুমে। সোফিয়ার মাফিয়ার শাড়ি পরে সেজেগুজে এলো নাচবে বলে। ওরা দুজনে খুব ফুর্তিবাজ। আজান আয়াত এখানে উপস্থিত নেই, দুজনে আগামীকাল সকালে এসে পৌঁছাবে। ইহান ঘুরে আবারও প্রেরণার দিকে তাকায় পৌনমীর দিকে, তারপর তাকায় দোতলা। ইরফান এখনও ঘুমাচ্ছে। অস্বাভাবিক ঠেকছে ইহানের কাছে বিষয়টা। সেহা রেডি হয়ে ঘর থেকে বেরোয়। এস্তোপায় হেঁটে রাগী মিচার ঘরের সামনে এসে থমকে দাঁড়ায় সে। বিকেলে এ বাড়ি পৌঁছে রাগী মিচার সাথে দেখা হয়নি তার। পালিয়ে পালিয়ে থাকে সে। মানুষটার সামনে দাঁড়াতে পারবে না সম্ভবত সেহার এই লুকানো অনুভূতি, এই অস্বাভাবিকতা ওই বুদ্ধিমান ছেলে পড়ে নেবে। তারপর খুব খারাপ হবে। একটু থেমে সেহা ছুটতে ছুটতে নিচতলার সিঁড়ির কাছে যায়। ইরফানের চোখ বাঁচিয়ে নিজে নেমে সেহা প্রথমে দেখল পৌনমীকে, যে ইনায়ার বান্ধবীদের কথা শুনছিল চুপ করে বসে। সেহা আপাতমস্তক দেখল মেয়েটাকে। কি সুন্দর একটা মেয়ে। সেহা মেয়েটার সৌন্দর্য নিয়েও হিংসা হয়। বেশিক্ষণ তাকিয়ে না থেকে সেহা ঘুরে ইনশার কাছে গিয়ে চুপ করে বসে থাকে। দুহাতে মেহেদি রাঙে ইনশা মেয়েদের নাচ দেখছিল। রুশবি নাচছে। বাড়ির বড়রা কেউ এই প্রোগ্রামে অংশ নেয়নি। তারা ব্যাকওয়ার্ডে আড্ডা জমিয়েছে মুরব্বী মেহমানদের সাথে। এখানে কেবল তরুণরাই। রুশবি মেয়েটা দারুণ নাচে। সবাই নাচ ভুলেছে বহু পুরনো দিনের গানে। ইনশা দেখছিল নাচ, মঈন দেখছিল তার নববধূকে। খোলা চুলগুলো মৃদুমন্দ বাতাসে দাপটে এলোমেলো হয়ে মুখের সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে বিরক্ত করছিল ইনশাকে। মঈন কিছুক্ষণ তার দেখে চুম্বকের মতো তার আঙুল কেউ টেনে নিচ্ছে। বুঝতে পারেনি ফরাজি
নেশালো দৃষ্টিতে তাকে বইয়ের কপাল থেকে চুলগুলো সরানো নিমিত্তে আঙুল ছোঁয়াতে হুট করে ইনশর কেঁপে ওঠে স্মৃতি। যায় এক প্রকার ঘটনা আকস্মিকতা হতভম্ব মইন ভীষণ রকমের লজ্জা পেয়ে চোখ মুখ শক্ত করে বসে থাকে। কেউ ওদের এই দৃশ্যটা খেয়াল করেনি। ইনশাও নিজেকে সামলে আবারও এগিয়ে আসে, নির্লিপ্ত হয়ে বসে থাকে মইনের পাশে। তার দৃষ্টি নত। হুট করে ঘাবড়ে গিয়ে দরফরিয়ে উঠল সে। মইন চুপচাপ থাকে কিছুটা সময়, তারপর ইনশাকে বলে, সরি চুলগুলো। ওদিকে হইচই পড়ে যায়। দল বেঁধে নেমেছে ইনায়ের বান্ধবীরা। এত নাচানাচি দেখে যে আমি দাঁত বের করে হাসল। প্রীতমের দিকে তাকিয়ে বলে, আর নিব্বি শালিকারা এক একটা খেছো নাকি? এত মোসরামুসরি করছে কেন? সাফওয়ান আর শুভ দুহাতে মুখ চেপে ধরে হাসছে। প্রেরণা গিয়ে আবারও বোনের পাশে বসে পড়ে, বোনকে আলগে নিয়ে। এত হইচইয়ের মাঝে মনক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়ে রয়েছে ইয়ানা। এত নাচানাচি দেখে তার নাচতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে সবাই বলবে কি বেলাচ মেয়ে। যদিও কেউ বলবে না মুখে, মডার্ন যুগ, কিন্তু মনে মনে ভাববে মনে মনে বলবে হাতির মতো শরীরটা নিয়ে নাচতে এসেছে দেখো। কিছুক্ষণ উসখুস হয়ে শেষমেশ পারল না নিজেকে ধরে রাখতে। নিন্তুকে ফিসফিসিয়ে বলে, তোরা আমাকে টেনে নিয়ে যাবি, আমি ভাব দেখাবো আমি নাচতে চাই না, কিন্তু তোরা জোর করবি, ঠিক আছে? রিন্তু তখনই টানাটানি শুরু করলো। ইয়ানা বলল, এই এখন না, একটু পর। প্রীতম পাশে দাঁড়িয়ে বউকে লক্ষ্য করছিল। দুটোতে চঞ্চলতা, দু চোখে সংকোচ নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ধাক্কা দিয়ে ঠেলে পাঠিয়ে দেয় ওদের কাছে। বুড়ো আঙ্গুল উঁচিয়ে ইশারা করে অল দ্য বেস্ট। যে যেভাবে পারছে নাচছে। নাচানাচি শেষ করে যখন ক্লান্ত হলো সবাই, তখন বাড়ির বড়দের এলো। তারা দিল ডিনারে। খেয়ে দিয়ে গানের আসর বসবে এখানে। তখন বড়রা পার্টিসিপেট করবে। ইরফানের ঘুম ভাঙে ঠিক রাত 8টায়। আসলে একটা লম্বা ঘুম দিয়েছে সে। চোখ মেলে পরিস্থিতি বুঝতে সময় নিল সে কোথায়, এখানে কি করছে ভাবতে ভাবতেই কানে ঝড় তুলল টুইনটিজের গান, বলো চুরিয়া। তড়াক করে লাফিয়ে উঠে বসে কপাল কুঁচকে আশেপাশে তাকায় সে। হঠাৎ ঘুম ভেঙে এত শব্দ নেওয়া যাচ্ছে না। জলদি জলদি মুখে পানি ছিটিয়ে এসে কানে বালিশ চেপে ইরফান শুয়ে থাকে। ভীষণ রকমের ইচ্ছে করছে কফি খেতে, তবে ঘর থেকে বেরোনো ইচ্ছে নেই তার। চুপচাপ শুয়ে থাকে নিজের ঘরে। নৈশভোজের পাট চুকিয়ে সবাই বসলো গানের আসরে। রাত গভীর করবে না কেউ। কালই এ বাড়িতে অনুষ্ঠান। গানের বেলা ইনশা ইহানা বান্ধবীরা লবরডাঙ্গা। তাকে মাইক্রোফোন দিচ্ছে, ও ওকে মাইক্রোফোন দিচ্ছে। বড়রা এসে অংশ নিবে সবার সাথে। ইহান হঠাৎ করে পৌনমীকে ডেকে উঠল। পৌনমী সাড়া দিল। ইহান বলতে লাগলো, তুমি গান শোনাবে না আমাদের? পরপর ফাঁকা ঢোক গিল পৌনমী। প্রেরণা শুকনো মুখে বোনের দিকে তাকায়। এবারই বড়রা প্রত্যেকে একবার করে কথাটা তুলেছে। প্রেরণা খুব সংকোচ নিয়ে পৌনমীর পিঠে একটা হাত রাখে, নিচু গলায় বলে, একটা গান গা পৌনমী, আমার একটু পরে বেরোবো। আড়ষ্টতায় জমে থাকে পৌনমী। ইয়ানা বলে উঠে, গাইবে না? ভাবির কথা মুখ শুকিয়ে যায় পৌনমীর। কথাটা বলেছে ভাবির রাগ দেখিয়ে। শামিন বলল, তুমি তো এত অবাধ্য নাও শুনেছি। আমি শুধু রবীন্দ্রসঙ্গীত গাইতে পছন্দ করি আঙ্কেল। কিছু সময় নীরব থেকে পৌনমী মুখ খুলল। শামিন বলল, আমরা তোমার গলাতে রবীন্দ্রসঙ্গীতই শুনতে চাই। মিউজিকের আওয়াজ থেমেছে। ইরফান কান থেকে বালিশ সরিয়ে উঠে বসল। নিচে কি হচ্ছে সেটা কল্পনা করছে ইরফান। সবাই নাচছে গাইছে। ইয়ানা তার পেয়ারের বরকে নিয়ে নাচানাচি করছে। ইনশা চোখ মুখ কঠিন করে অফিসারের পাশে বসে আছে। আর ওই জ্ঞানী আপা, সে সম্ভবত তার দুধে দাঁত না পড়া বোনকে কোলে নিয়ে বসে আছে। আর ইরফানের অতি ভদ্রলোক দাদান, সে নিশ্চয়
হাবলার মতো ওই জ্ঞানী আপাকে হাঁ করে দেখছে। এটা ছাড়া তো আর কিছু মুরদ নেই তার ভদ্রলোক দাদানের। সব দিক থেকে পারফেক্ট দাদান। এই একটা ব্যাপার ইরফানের বিরক্ত লাগে। সব রেখে ওই জ্ঞানী আপাতে ডুবে যায়। অবশ্যই মাম্মা ডুবতে দিলে হয়। মাম্মা যেদিন এসব জানবে সেই দিন। আর কিছু না ভেবে ইরফান বড় দাদানের ভবিষ্যৎ মনে করে হাসল। ইরফান শুয়ে পড়ল। যার যা ইচ্ছা করুক, তাতে তার কি। পুনমের মুখটা হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে তার। একটা লং ফ্রক, একটা আদুরে স্নিগ্ধ পবিত্র মুখ, দুপাশে দুটো বেনি আর গালে লাল তিল। ইরফান দু চোখ বন্ধ করে নেয়। আজকে কি পরে এসেছে দুধে বাচ্চা পৌনমি। জানতে ইচ্ছে করছে খুব, দেখতে ইচ্ছে করছে। বুকে বাঁ পাশে কেমন একটা অনুভূতি চলে এসেছে। ইরফান পাত্তা না দিয়ে উঠে একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ জ্বলন্ত সিগারেটটা দিকে তাকিয়ে থেকে সিগারেটটা ফেলে দিয়ে চুপচাপ গিয়ে বিছানায় বসে থাকে। আবারও এক হাতে বোনকে আলগে ধরে বেরোনা মাইক্রোফোনে পৌনমির সামনে সেট করা হলো। বারবার ঢোক গিলতে থাকা পৌনমি স্বস্তি পাচ্ছে না। ইহান গম্ভীর কণ্ঠে বলে, পৌনমি। নিস্তব্ধতা কাটিয়ে ঋণী ছিনি ঝুমকার মুখরিত হলো অন্দরমহল। এই বাড়ির প্রতিটি কোণা একরাশ মুগ্ধতা নিয়ে ওই একরত্তি মেয়ে দিকে মনোযোগ দিল প্রত্যেকে। পৌনমি যখন গাইতে শুরু করে তখন সে অন্য কেউ হয়ে যায়, যেন এক পরিপূর্ণ নারী। তার ভিতরে আবেগ নিগড়ে বের করে দিচ্ছে এক পরিণত সুমিষ্টি নারী কণ্ঠ। ইরফান শোয়া থেকে উঠে বসল। তৎক্ষণাৎ কণ্ঠের পরিচিত ঠেকছে। খুব শোনা শোনা এই স্বর, খুব কাছ থেকে শুনেছে এমন। চুপচাপ বসে আছে ইরফান, কান খাড়া করে। মুখে নাকি ঈশ্বরের ভাস, দহে অন্তরে নির্বাক বনি, উষ্ঠে দুষ্ট হাস, তবে মর্মের চেয়ে ক্রন্দন। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ইরফান। ধীর পায়ে হেঁটে অতি সন্দর্পণে দরজা খুলে সে বাইরে বেরোয়। অতি ধীর গতির সাথে এগিয়ে যায় পশ্চিম পাশে রেলিংয়ের কাছটাতে। ওখান থেকে নিচতলা শশে দেখা যায় তাকে এই কণ্ঠের যেন চুম্বকের মতো টানছে। এক কদম, দু কদম, 18 কদম ইরফান পৌঁছায় সেখানে। শ্যামলা সুদর্শন মুখে বিস্ময়, ভীষণ বিস্ময়। হঠাৎ করে থমকে গেল। নির্নিমেষে অবলোকন করছে পবিত্র গোলাকার মুখটাকে, তার বেশভূষা, তার চুল। আচ্ছা, 1.5 মাসে অনেকটা বড় হয়েছে নাকি মেয়েটা? খানিকটা ম্যাচুরিটি এসেছে মুখশ্রীতে, নাকি গাইছে বলে এমন মনে হচ্ছে? রেলিং ধরে লম্বা শক্ত পোক্ত শরীরটা দাঁড়িয়ে থাকে টান টান হয়ে। নিশ্চুপ দেখতে থাকে মেরুনে সুসজ্জিত পৌনমিকে, ইরফানের অ্যাক্সিডেন্টলি বউ। শুনেছে যা মানসিক প্রতিবন্ধকতা রয়েছে এক জীবনে, কতটা দুঃখ মেয়েটার, তাতে অবদান রেখেছে ইরফানও। মারল যে দংশিয়ে হায়, তব সহ্য যে কণ্ঠন সহ্য। পৌনমি এই অন্তরাতে পৌঁছাতে ইরফানের ঘোর কাটে। হঠাৎ ঠোঁটে ফুটে ওঠে তৃপ্তির হাসি, মুগ্ধতার হাসি। সম্মোহিতের ন্যায় সে পৌনমির সাথে সাথে ঠোঁট নেড়ে নিজও বিড় করে গাইতে থাকে। পৌনমি যেন সত্যি লজ্জা পাচ্ছিল, যেন তাই তার হাস্যোজ্জ্বল চাউনি, তার গায়ের ওই মেরুন সালোয়ার স্যুট যেন গানটিকে ওই পরিধেয় ঝঙ্কৃত করেছে। এক দৃষ্টি তাকিয়ে আছে ইরফান। গান শেষ হতে হাততালি আর একের পর এক প্রশংসাসূচক বাক্য বানে বিদ্ধ হচ্ছিল পৌনমি। ইরফান কিছুক্ষণ গম্ভীর হয়ে তাকিয়ে থাকে। এই গুণ আছে মেয়েটার, ইরফান জানত না। পরপর মুখভঙ্গি পাল্টে লাজু হেসে মাথা চুলকে ঘুরে দাঁড়াতেই থমকায় সে। শুদ্ধ চোখ বড় বড় করে এতক্ষণ এই অবচেতন আঙ্কেলটা তার খালামণি গান ভ্যাঙ্গাতে দেখেছে। ইরফান এই বাচ্চাটাকে খুব ভালো করে চেনে। এটা জ্ঞানী আপার ছানা, আবার হতেও পারে এটা তার ভবিষ্যৎ ভাইপো।
সে ভুরু নাচিয়ে বলল, কি আপনি আমার খালামণি গান ভেঙাচ্ছিলেন কেন? ইরফান হাসে বলে, ভেঙাচ্ছিলাম না, গাইছিলাম। তোমার খালামণি একা একা গাইতে ভয় করে। শুদ্ধ কপাল কুঁচকে তাকিয়ে আছে, গম্ভীর হয়ে বলে, আপনি ভেঙাচ্ছিলেন, এটা ব্যাড ম্যানার্স মামা বলে। ও আচ্ছা, তোমার জ্ঞানী মামা? তা বাচ্চা, শুনেছি তোমার জ্ঞানী মামা নাকি হসপিটাল নিয়ে গিয়ে তোমার পাখি কেটে দিতে বলেছে ডাক্তারকে। পাখি? শুদ্ধ বুঝতে পারছে না। ইরফান হেসে বলে, নুনু পাখি, একটু দেখি, দেখাও আমাকে, দেখি তো ঠিকঠাকভাবে কাটা হয়েছে কি না। শুদ্ধ তৎক্ষণাৎ দু হাতে প্যান্টে চিপা চেপে ধরল। ইরফানের বড্ড হাসি পাচ্ছে। জ্ঞানী আপার ছেলেটা একটু খ্যাপাতে ইচ্ছে করছে, তবে বাচ্চাটা খুব সুইট, তাই ইরফান ছেড়ে দিল সহজে। শুদ্ধ আর দাঁড়ালো না সেখানে। মুইজ বল নিয়ে ছুটতে ছুটতে এলো ওর কাছে। তারপর বাচ্চারা দল বেঁধে পুল সাইডে গেল। ইরফান এসে আবারও রেলিং ধরে দাঁড়িয়ে রইল চুপচাপ। নিচে তখন সবাই হাসাহাসি করছিল। মেহমানরা একটু পর সবাই চলে যাবে। আগামীকাল দুপুর কনে বাড়ির ভোজ, রাত করবে না কেউ। মুইন চুপচাপ ইনসার পাশে গম্ভীর হয়ে বসে আছে। কিছুক্ষণ আগে সিচুয়েশনটা মাথা থেকে যাচ্ছে না তার। সে কোনো অন্য ইন্টেনশন নিয়ে হাত বাড়ায়নি, আনমনে হয়ে গিয়েছে। তবে প্রতিক্রিয়া অস্বাভাবিক ছিল। ইনসাহ দারুণ অস্বস্তি নিয়ে মঈন তার অস্বস্তির পাশে বসে আছে। একটু পর তাকেও বেরোতে হবে। রাত বাড়ছে। ইনসাহকে চোখ গরম করে ঋতু বারবার কিছু একটা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইশারায়। ইনসাহ মেজ মায়ের ইশারা বুঝতে উঠতে পারে না ঠিক। আন্দাজের ওপর ভিত্তি করে মঈনকে বলে, আপনার কিছু লাগবে? মঈন চট করে চোখ তুলে তাকায়, অবাক হয়ে বলে, কি লাগবে? খাবার, পানি আর এনিথিং লাইক দ্যাট? নো থ্যাঙ্কস। একটু থেমে মঈন ইনসাহকে বলল, এখানে ঠেসে বসে আছো নিশ্চয় ঋতু আন্টির কথাতে। যাও গিয়ে রেস্ট নাও। আগামীকাল সকাল থেকে তোমার ওপর দিয়ে বুলডোজার যাবে। একটু বিশ্রাম নাও। এখানে বসে থাকতে হবে না, আমি উঠব। গুড নাইট। ইরফান ফ্যাল ফ্যাল করে চেয়ে চেয়ে দেখছে পূর্ণিমাকে। বড়দের সাথে হাসি মুখে কথা বলছে মেয়েটা, আর এদিকে তার বড় বোন তাকে এক হাত আলগে ধরে বসে আছে। ইরফানের দৃশ্য দেখে বাঁকা করে হাসে। জ্ঞানী আপা ভয় করছে খুব তার দুধুভাতু বোনকে। ইরফান মির্জা চিলের মতো ছো মেরে নিয়ে দৌড় লাগাবে, তাই এভাবে সতর্কতা অবলম্বন করছে হয়তো। ইরফান দোতলায় রেলিং ধরে একে একে প্রত্যেকে অবলোকন করে লুকিয়ে লুকিয়ে। তার কল্পনার সাথে মিশে গিয়েছে পুরো দৃশ্যটা। ইনু তার স্বামীর সাথে এক কোণার দাঁড়িয়ে আহ্লাদিপানা করছে। এসপি গম্ভীর হয়ে তার বউয়ের পাশে বসে আছে দেখে মনে হচ্ছে বউ না আসামি নিয়ে বসে আছে। হিংস্র মুখভঙ্গি একটা চোরের মতো এসপির কাছে অ্যারেস্ট হয়েছে এমন লাগছে। আর তার ভদ্রলোক দাদান ঠিক চেয়ে চেয়ে জ্ঞানী আপাকে দেখছে। জ্ঞানী আপা হাত নেড়ে নেড়ে কী সব বলছে সেসব শুনছে সে মনোযোগ দিয়ে। সবার আগে মঈন বড়দের থেকে বিদায় নিয়ে বের হলো বাড়ি থেকে। এদিকে ইনসাহকে ঠেলতে ঠেলতে ঋতু আর পরি সদর দরজার কাছে নিয়ে যাচ্ছে। ধমকে বলছে, যা গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয় জামাইকে। তোর কবে বুদ্ধিশুদ্ধি হবে? এতে বুদ্ধিশুদ্ধি হবার কি আছে? অবাক হয়ে জানতে চায় ইনসিয়া। পরি ঠেলে দিচ্ছে তাকে, যা যা গিয়ে গেটের কাছ থেকে বিদায় দে। নির্বিত্তর কিছু কথা বল। জানতে চা কোনো অসুবিধা হলো কি না। জামাই ইহানের সাথে গেটের কাছে দাঁড়িয়ে কথা বলছে। যা না মা। ঠেলতে ঠেলতে একেবারে চৌকাঠের বাইরে এনে দাঁড় করালো ইনসাহকে। ইনসা এক প্রকার বিরক্ত হয়ে বলে, তো তোমরাই তো আমার সাথেই চলে এলে, তা যাও, তোমরাই যাও, বিদায় জানাও তোমাদের জামাইকে। ঋতু আর পরি একসাথে হেসে ওঠে, তারপর ভেবে চলে যায়। ইনসাকে দেখে ইহান মঈনকে বাই বলে চলে যায়। ধীর কদমে এগিয়ে আসে ইনসা মঈনকে দিকে। মঈন টান টান দাঁড়িয়ে আছে। ইনসার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করে, আন্টিরা পাঠিয়েছে?
চুপ করে থাকে ইনশাও। মইন বলে ভিতরে যাও, কাল দেখা হবে, গুড নাইট। হাঁটতে হাঁটতে পুল সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ল ইরফান। ধীরে ধীরে মেহমান ফাঁকা হচ্ছে যাচ্ছে বাড়িটা। আনন্দ উৎসব আবারও আগামীকাল সকাল থেকে শুরু হবে। বাচ্চারা তখনও হৈ হৈ করে খেলছে ব্যাডমিন্টন কোর্টে। ইরফান ট্রাউজার্সের দুই পকেটে হাত গুজে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে যায় পশ্চিমের নীল অপরাজিতা এক বিশাল ঝোপ। সেখান থেকে একটা নীলকণ্ঠ তুলে ঘাড় ঘুরিয়ে শুদ্ধকে দেখল। তারপর ডাকলো, এই মামু। শুদ্ধ আবার ওই অদ্ভুত আঙ্কেলকে দেখল। ইরফান এইবার মুখে হাসি হাসি করে বলল, কাম। শুদ্ধ এগিয়ে যেতে ইরফান ওর সামনে হাঁটু গেড়ে বসল। শুদ্ধ নরম তুলতুলে ডাল হাতটা দিয়ে হাতের মুঠে একটা নীল অপরাজিতা গুজে দিয়ে বলল, এটা তোমার খালামণির হাতে দেবে। শুদ্ধ অবাক হয়ে তাকিয়ে আছে। ইরফান বলল, যাও। শুদ্ধ কেমন বাধ্য ছেলে হলো, ছুটে চলে যায় সে। ইরফান উঠে ধীর কদমে এগিয়ে যায় পশ্চিম পাশে রেলিংয়ের ধারে, গিয়ে চোখ রাখে নিচতলায়। প্রেরণা এখন উঠবে। শুদ্ধকে খুঁজছিল সে গোটা বাড়িতে। শুদ্ধ ফুলটা নিয়ে তখন তার খালামণির কাছে যায়। পৌনমি সোফাতে চুপচাপ বসেছিল। শুদ্ধ গিয়ে খালামণির একটা হাত টেনে ফুলটা গুজে দিল খালামণির হাতে। পৌনমি চমকে উঠে বলল, শুদ্ধ এটা কি? ফুল? ফুল কি? ফুল কোথায় পেলে? কে দিল? শুদ্ধ কিছু বলতে যাবে তখনই প্রেরণা স্তূপায় হেঁটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, শুদ্ধ কখন থেকে খুঁজে চলছি তোমাকে বাবা।